তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। শোনা যাচ্ছে, আপনি বলেন। তোমরা শুনতে পাচ্ছ? আবিদ, এই আবিদ, আবিদ শুনতে পাচ্ছে না। এদিকে আস। আমি আজকে তোমাদেরকে পড়াবো, তুমি একটু সাউন্ডটা বাড়াই দাও। আজকে আমরা আইটেম শুরু করব হচ্ছে, এর আগের দিন আমরা পড়ছি ড্রাগ ইউজড ইন পেপটিক আলসার ডিজিজ। আজকে পড়ব হচ্ছে ল্যাক্সেটিভ 28 নাম্বার আইটেম, যেটা হচ্ছে ল্যাক্সেটিভ, অ্যান্টিডায়রিয়াল এন্ড অ্যান্টি ইমেটিক ড্রাগস। প্রথমে শুরু করি ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ এর আরেকটা নাম হচ্ছে গিয়ে পার্গেটিভস। ল্যাক্সেটিভ কাকে বলে? কাকে বলে হচ্ছে কি, এরা ল্যাক্সেটিভ মানে তোমরা সবাই জানো যে ল্যাক্সেটিভ মানে হচ্ছে কি, দে আর মেডিসিন দ্যাট প্রমোট ডেফিকেশন, মানে এটাকে ডেফিকেশনে হেল্প করে, লার্জলি বাই রিডিউসিং দ্য ভিসকোসিটি অফ দ্য কন্টেন্ট অফ লোয়ার কোলন। মানে লোয়ার কোলনের যে ইয়াটা আছে সেই কন্টেন্টের ভিসকোসিটিটা কমাই দিয়ে এটা কি করে, ডেফিকেশনটাকে প্রমোট করে। তাহলে কি ডেফিনেশনটাকে অনেক সময় তোমাদের ল্যাক্সেটিভ আর হচ্ছে গিয়ে তারপর গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক, এগুলো অনেক সময় তোমাদের রিটেনে আসে ডেফিনেশন কাকে বলে। তো ল্যাক্সেটিভ কাকে বলে? ল্যাক্সেটিভ হচ্ছে দে আর মেডিসিন দ্যাট প্রমোট ডেফিকেশন লার্জলি বাই রিডিউসিং দ্য ভিসকোসিটি অফ দ্য কন্টেন্টস অফ লোয়ার কোলন। কি কি ক্লাসিফিকেশন আছে? আমরা সাধারণত যেই ড্রাগই পড়ি না কেন, সিস্টেমিকে তোমরা যেখানেই পড়ো না কেন, সেখানে দেখবা যে প্রথমে আমরা জানতে হবে যে ক্লাসিফিকেশন, ড্রাগ কি, ওই গ্রুপে কি কি ড্রাগ আছে, আর তারপর আমরা ওই গ্রুপের ড্রাগগুলো মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে, তারপর ওই গ্রুপের ড্রাগগুলো কিভাবে কোথায় আমরা ইউজ করি, তারপর অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে এবং কন্ট্রাইন্ডিকেশন কি কি হতে পারে, এগুলোই হচ্ছে আমাদের সিস্টেমিকের টপিকস। তো আমরা এখন জানবো যে ল্যাক্সেটিভসের ক্লাসিফিকেশন। ল্যাক্সেটিভসের ক্লাসিফিকেশন কি কি? এক নম্বর হচ্ছে বাক ল্যাক্সেটিভ, মোট 4 ধরনের ক্লাসিফিকেশন করছে। একটা হচ্ছে বাক ল্যাক্সেটিভ, 2 নাম্বার হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, 3 নাম্বার হচ্ছে ফিকাল সফটেনার, আর 4 নাম্বার হচ্ছে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। তাহলে 4টা ল্যাক্সেটিভ। এক নাম্বার হচ্ছে বাক ল্যাক্সেটিভ, 2 নাম্বার হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, 3 নাম্বার হচ্ছে ফিকাল সফটেনার, আর 4 নাম্বার হচ্ছে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। এখন এগুলোকে আবার কিছু কিছু বাক ল্যাক্সেটিভের সাবটাইপ আছে এবং এদের নাম আছে। বাক ল্যাক্সেটিভের 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে হাইড্রোফিলিক কলয়েড আর একটা হচ্ছে ইনডাইজেস্টেবল ফাইবার। হাইড্রোফিলিক কলয়েড আবার এগেইন ডিভাইডেড ইনটু 2 গ্রুপস, যেটা হচ্ছে কি ন্যাচারাল আর একটা হচ্ছে সিনথেটিক। ন্যাচারালের মধ্যে কি কি পাবো? আমরা হচ্ছে ন্যাচারালের মধ্যে পাবো সাইলিয়াম এন্ড মিথাইল সেলুলোজ, সাইলিয়াম এন্ড মিথাইল সেলুলোজ। আর সিনথেটিকের মধ্যে আমরা পাবো পলিকার্বোফিল। তাহলে আমি বাক ল্যাক্সেটিভ বললাম প্রথমে 2 ধরনের, একটা হচ্ছে হাইড্রোফিলিক কলয়েড আর একটা হচ্ছে গিয়ে হাইড্রোফিলিক কলয়েড আর ইনডাইজেস্টেবল ফাইবার। তো হাইড্রোফিলিক কলয়েড আবার 2 ভাবে ভাগ করছে, একটা ন্যাচারাল একটা সিনথেটিক। ন্যাচারালের মধ্যে আছে হচ্ছে সাইলিয়াম এন্ড মিথাইল সেলুলোজ, আর সিনথেটিকের মধ্যে আছে পলিকার্বোফিল। এখন আমাদের বাক ল্যাক্সেটিভটা কিভাবে কাজ করে? বাক ল্যাক্সেটিভটা কি করে? দ্যাট অ্যাবজর্ব ওয়াটার, এরা কি করে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে ফিকাল ম্যাটেরিয়ালসের যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেয়, ফর্মিং এ বাল্কি ইমোলিয়েন্ট জেল।
একটা বাল্কি ইমোলিয়েন্ট জেল, সেটা কি করে দ্যাট ডিস্টেন্ট দ্য লোয়ার কোলন অ্যান্ড প্রমোট পেরিস্টালসিস। যখন লোয়ার কোলনে ডিস্টেন্ট হয়ে যায় তখন কি হয়, ওইটা ওই জায়গাটা থেকে যখন ডিস্টেনশন হবে তখনই কিন্তু পেরিস্টালসিস শুরু হয়ে যায় এবং আলটিমেটলি তখন ডেফিকেশন হয়ে যায়। তাহলে বাক ল্যাক্সেটিভ গুলো কিভাবে কাজ করে, বাক ল্যাক্সেটিভ গুলো কাজ করে দ্যাট বাক ল্যাক্সেটিভের মধ্যে হাইড্রোফিলিক কলয়েড গুলো কিভাবে কাজ করে, এরা হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার and forming a bulky emollient gel that distend the colon and promote peristalsis। এইভাবে হচ্ছে কি হাইড্রোফিলিক কলয়েড গুলো কাজ করে। আর ইনডাইজেস্টেবল ভেজিটেবল ফাইবারের মধ্যে আমরা কি কি পাই, ইনডাইজেস্টেবল ভেজিটেবল ফাইবারের মধ্যে আমরা সাধারণত পাই আগার এবং এই যে ব্রাম, এগুলোকে বলা হয় আগার এন্ড ব্রাম। এখন 2 নাম্বার আমি গ্রুপ বলছি অসমোটিক ল্যাক্সেটিভ। অসমোটিক ল্যাক্সেটিভের মধ্যে সবথেকে যেটা পপুলার সেটা হচ্ছে, তোমরা অনেকেই নাম শুনে থাকবা, এটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটার নাম হচ্ছে, আরেকটা নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমি কিন্তু এটা মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমি কোথায় বলছি, আমরা বলছিলাম যে অ্যান্টাসিডের মধ্যে আমরা বলছিলাম ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তাহলে অ্যান্টাসিড মিল্ক অফ ম্যাগনেসিয়া এটাও এক ধরনের হচ্ছে ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। 1 নাম্বার হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভের মধ্যে সবথেকে পপুলার যেটা, সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, যেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। 2 নাম্বার হচ্ছে সরবিটল এন্ড ল্যাকটুলোজ। সরবিটল এন্ড ল্যাকটুলোজ, সরবিটল এন্ড ল্যাকটুলোজ এটা আমরা সাধারণত ক্রনিক কনস্টিপেশনে আমরা ইউজ করে থাকি। 3 নাম্বার হচ্ছে গিয়ে সোডিয়াম সাইট্রেট এন্ড সোডিয়াম ফসফেট। 3 নাম্বার হচ্ছে সোডিয়াম সাইট্রেট এন্ড সোডিয়াম ফসফেট। তো অসমোটিক ল্যাক্সেটিভ গুলো কিভাবে কাজ করবে, অসমোটিক ল্যাক্সেটিভ গুলো সাধারণত সলিউবল এন্ড নন অ্যাবজর্বেবল কম্পাউন্ড দ্যাট রেজাল্ট ইন ইনক্রিজ স্টুল লিকুইডিটি। স্টুলের যে লিকুইডিটি সেটাকে কিন্তু বাড়ায় দেয়। ওটা কি করলো, ওয়াটার অ্যাবজর্ব করে দিয়ে একটা হচ্ছে বাল্ক ইমোলিয়েন্ট জেল তৈরি করলো। আর এটা কি করে অসমোটিক, মানে কি অসমোসিস তো তোমরা জানো যে পানি টেনে নেওয়া, তাহলে বুঝো যে সলিউবল, এটাই হচ্ছে গিয়ে সলিউবল এবং নন অ্যাবজর্বেবল কম্পাউন্ড। এটা কি করে যে ইনক্রিজ দ্যাট রেজাল্ট ইনক্রিজ স্টুল লিকুইডিটি। এটা হচ্ছে ইন্টেস্টাইনের যে লিকুইড থাকে সেটা আরো ওয়াটারটাকে রিটেন করে দেয়, রিটেন করে দিয়ে স্টুলের যে লিকুইডিটি সেই লিকুইডিটিটাকে ইনক্রিজ করে। এভাবে ফিকাল ফ্লুইড ম্যাটারটাকে ইনক্রিজ করার ফলে ওরা হচ্ছে কি সফট হয়ে যায় এবং পেরিস্টালসিসের মাধ্যমে তখন এটা কি করে ডেফিকেশন হয়ে যায়। তাহলে একটা হচ্ছে অসমোটিক, 2 নাম্বার গ্রুপ বললাম অসমোটিক ল্যাক্সেটিভ। এই অসমোটিক ল্যাক্সেটিভের মধ্যে আমরা কি পাইলাম, 1 নাম্বার যেটা পপুলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া, 2 নাম্বার হচ্ছে সরবিটল এন্ড ল্যাকটুলোজ, 3 নাম্বার হচ্ছে সোডিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম সাইট্রেট এন্ড সোডিয়াম ফসফেট। ল্যাকটুলোজটা সাধারণত আমরা ক্রনিক কনস্টিপেশনে আমরা ইউজ করে থাকি ল্যাকটুলোজ। আর 3 নাম্বার গ্রুপ কি বললাম, স্টুল সারফেক্টেন্ট এজেন্ট অর ফিকাল সফটেনার। ফিকাল সফটেনার, স্টুল সারফেক্টেন্ট এজেন্ট বা ফিকাল সফটেনার, এগুলো এখন এটার মধ্যে আছে ডোকুসেট যেটা ওরাল অথবা ইনেমা হিসেবে পাওয়া যায়, আরেকটা হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি। গ্লিসারিন সাপোজিটরি, গ্লিসারিন সাপোজিটরি এটা কি করে, এটা তুমি বুঝতেই পারতেছো যে এখানে হচ্ছে ফিকাল সফটেনার মানে ফিকাল ম্যাটেরিয়ালটাকে নরম করার একটা উপাদান। তাহলে এই দিস এজেন্ট সফটেন স্টুল ম্যাটেরিয়াল পারমিটিং ওয়াটার এন্ড লিপিড টু পেনিট্রেট, মানে ওয়াটার এন্ড লিপিড স্টুলের মধ্যে পেনিট্রেট করে ওই যে একটা সফট করে স্টুলটাকে সফট করে দেবে। এটা হচ্ছে ফিকাল সফটেনার। আমরা ফিকাল সফটেনারের মধ্যে পড়লাম ডোকুসেট এন্ড গ্লিসারিন সাপোজিটরি। আমরা সাধারণত যে ম্যাক্সিমাম দেখা যাবে যে অনেক সময় কনস্টিপেশনের পেশেন্ট খুব অ্যাকুট কনস্টিপেশনে ভুগতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্লিসারিন সাপোজিটরিটা ইউজ করে থাকি। অনেকেই গ্লিসারিন সাপোজিটরি দেখবা যে ওয়ার্ডে খুব গ্লিসারিন সাপোজিটরি ইউজ হয়ে থাকে। তারপর 4 নাম্বার গ্রুপ কি বললাম, 4 নাম্বার গ্রুপ বললাম হচ্ছে আমরা স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। স্টিমুলেন্ট মানে কি স্টিমুলেট করবে, এটার মধ্যে কি কি আছে, বিসাকোডিল আর লুবিপ্রোস্টন। বিসাকোডিল এন্ড লুবিপ্রোস্টন এরা এই যে কিভাবে কাজ করে, দে অ্যাক্ট বাই ইনক্রিজ মোটিলিটি এন্ড সিক্রেশন অফ দ্য ইন্টেস্টিনাল কন্টেন্ট। ইন্টেস্টিনাল এই মোটিলিটিটাকে বাড়ায় যায় এন্ড হচ্ছে গিয়ে সিক্রেশনটাকে ইনক্রিজ করে। এভাবে তোমার স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ গুলো কাজ করে। তাহলে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভের মধ্যে আমরা পাচ্ছি বিসাকোডিল এন্ড লুবিপ্রোস্টন। এটা কিভাবে কাজ করে, এটা ইনক্রিজিং মোটিলিটি এন্ড সিক্রেশন অফ দ্য ইন্টেস্টিনাল কন্টেন্ট।
হ্যাঁ, এই যে মর্টালিটিটা অনেক সময় বাড়ায় দেয়, এই কারণে অনেক সময় অ্যাবনর্মাল ক্রাম্প এন্ড হচ্ছে অ্যাটনিক ক্লোন হতে পারে। Bisacodyl suppository causing stimulation of the rectal mucosa within 15 to 30 minutes. 15 to 30 মিনিটের মধ্যে বিসাকোডিল সাপোজিটরিটা কাজ করে। তাহলে আমরা ল্যাক্সেটিভটা ল্যাক্সেটিভটা আমরা কয় ধরনের পড়লাম? আমরা এই ল্যাক্সেটিভ আমরা পড়লাম 4 ধরনের। একটা প্রথমে বললাম যে হচ্ছে কি ল্যাক্সেটিভ, প্রথম যেটা ল্যাক্সেটিভ সেটা হচ্ছে গিয়ে বাক ল্যাক্সেটিভ, 2 নাম্বার হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, 3 নাম্বার হচ্ছে ফিকাল সফটেনার, আর 4 নাম্বার হচ্ছে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ। বাক ল্যাক্সেটিভ আবার 2 ধরনের, একটা আমরা বললাম যে হাইড্রোফিলিক কলয়েড আর একটা হচ্ছে ইনডাইজেস্টিবল ফাইবার। হাইড্রোফিলিক কলয়েডের মধ্যে আমরা কি কি পাইলাম? হাইড্রোফিলিক কলয়েডের মধ্যে আমরা পাইলাম হচ্ছে গিয়ে সাইলিয়াম এন্ড মিথাইল সেলুলোজ। আর ইনডাইজেস্টেবল সিনথেটিক ন্যাচারাল, এগুলো হচ্ছে ন্যাচারাল, আর সিনথেটিকের মধ্যে পেলাম হচ্ছে পলিকার্বোফিল। আর ইনডাইজেস্টেবল ফাইবারের মধ্যে আছে অ্যাগার এন্ড হচ্ছে ব্রান। 2 নাম্বার পাইলাম হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ। এই অসমোটিক ল্যাক্সেটিভ গুলো কি কি? একটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, 2 নাম্বার হচ্ছে সরবিটল এন্ড ল্যাকটোলোজ, আর 3 নাম্বার হচ্ছে সোডিয়াম সাইট্রেট এন্ড সোডিয়াম ফসফেট। আর 3 নাম্বার পেলাম ফিকাল সফটেনার। ফিকাল সফটেনারের মধ্যে আমরা কি পাইলাম হচ্ছে গিয়ে ডোকুসেট বা ওরাল অথবা ইনেমা, আরেকটা হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি। আর 4 নাম্বার হচ্ছে স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ, এরা হচ্ছে গিয়ে বিসাকোডিল, লুবিপ্রোস্টন, আর হচ্ছে গিয়ে বিসাকোডিল এন্ড লুবিপ্রোস্টন। এগুলোই তোমাদের ল্যাক্সেটিভ সাধারণত যে পরীক্ষায় আসে, এটা তোমাদেরকে ইয়াতে ধরে না, ভাইভাতে খুব একটা ধরে না, হয়তো অসমোটিক ল্যাক্সেটিভের নাম ধরে, কিন্তু সবথেকে যেটা ধরে রিটেনে আসে মাঝে মধ্যে, সেটা হচ্ছে ল্যাক্সেটিভ ডেফিনিশন অফ ল্যাক্সেটিভ এন্ড হচ্ছে ক্লাসিফিকেশন অফ হচ্ছে ল্যাক্সেটিভ। এই 4টা ল্যাক্সেটিভের ক্লাসিফিকেশন তোমাদেরকে অবশ্যই ভালো করে জানতে হবে। এখন হচ্ছে কি আমরা ল্যাক্সেটিভ থেকে আর কিছু পড়ার নাই, এটাই হচ্ছে তোমার ল্যাক্সেটিভ। আর সবগুলোর ল্যাক্সেটিভ তো আমরা জানি যে ইন্ডিকেশন কোথায়, যে কনস্টিপেশনে। এখন হচ্ছে গিয়ে ল্যাক্সেটিভের পরে যে আইটেমটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিডায়রিয়াল ড্রাগ। অ্যান্টিডায়রিয়াল ড্রাগের তোমরা তো জানো, আমরা এতক্ষণ পড়লাম কনস্টিপেশন নিয়ে, এখন হচ্ছে গিয়ে ডায়রিয়া। তো ডায়রিয়াটা আমরা কখন বলবো? ডায়রিয়াটা হচ্ছে ইজ দ্য কন্ডিশন অফ হ্যাভিং 3 or more loose or liquid bowel movement per day। 3 or more লিকুইড বাওয়েল মুভমেন্ট লুজ হতে হবে, অথবা লিকুইড বাওয়েল মুভমেন্ট হতে হবে। তাহলে হচ্ছে গিয়ে ল্যাক্সেটিভ কাকে সরি ডায়রিয়া কাকে বলে? ডায়রিয়াটা হচ্ছে একটা কন্ডিশন, এখানে হচ্ছে কি হ্যাভিং 3 or more 3 or more লুজ অর লিকুইড বাওয়েল মুভমেন্ট পার ডে, লিকুইড বাওয়েল মুভমেন্ট হতে পারবে। এখন ডায়রিয়াতে আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ। হ্যাঁ, কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে ডায়রিয়াতে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করি। এখানে আমরা দেখতেছি যে ডায়রিয়ার কারণে লিকুইড বাওয়েল মুভমেন্ট হচ্ছে, মানে এখান থেকে ওয়াটার কন্টেন্টটা বের হচ্ছে, তার মানে আমাদের এখানে কিছু ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট লস হচ্ছে। এর কারণে কি হয়? ডিহাইড্রেশন হয়। এই ডিহাইড্রেশনকে প্রথমে ডায়রিয়া ট্রিটমেন্ট করতে গেলে আমরা শুধু যদি অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ দিই তাহলে কিন্তু ডায়রিয়া ট্রিটমেন্ট হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটা আমাদেরকে কি করতে হবে? ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট রিপ্লেস করতে হবে। সবাই সেজন্য আমরা জানি যে ডায়রিয়া হলে আমরা কি খাই? আমরা কি খাই? ডায়রিয়া ওআরএস খাই। ওআরএস মানে কি? ওরাল রিহাইড্রেশন। কি? ওরাল রিহাইড্রেশন স্যালাইন না সল্ট? হ্যাঁ, ওরাল রিহাইড্রেশন, এটাকে বলা হয় রিহাইড্রেশন সল্ট। এই ওরাল রিহাইড্রেশন সল্টটা আমরা কি স্যালাইন প্রিপারেশন করি। স্যালাইন প্রিপারেশন করি, তোমরা সবাই জানো যে এক প্যাকেট স্যালাইন 500 ml পানিতে আমরা কি করি, যে নরমাল 500 ml পানি বা টিউবওয়েলের পানি বা যেটা হচ্ছে নিরাপদ পানি, সেফ ওয়াটারের মধ্যে যেটাকে করে একটা প্যাকেট পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে এসএমসি পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। এটাকে আমরা 500 ml পানির মধ্যে কি করি,
ইয়া করে গোটা প্যাকেটটাকে ঢেলে গুলে তারপরে এটাকে আমরা বারে বারে যখন পাতলা পায়খানা হয় তখন আমাদেরকে বলে দেওয়া হয় থাকে যে যতবার পায়খানা হবে তখন নির্দিষ্ট পরিমাণ, সকলের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ, অ্যাডাল্টের জন্য একটা রকম, ছোট বাচ্চারা যদি গোটাটাই খেয়ে যায় তাহলে তো ওদের ফ্লুইড ওভারলোড হয়ে যাবে, বারবার যদি পায়খানা করে আর এক প্যাকেট খেয়ে নেয় একটা স্যালাইন তাহলে ওদের ফ্লুইড ওভারলোড হয়ে যাবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ পানি স্যালাইন আমাদেরকে ইনটেক করতে হয়। তো এই ওরাল রিহাইড্রেশন সল্ট আমরা আরেকটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট পাওয়া যায়, আরেকটা হচ্ছে গিয়ে আদার ওরাল রিহাইড্রেশন ট্রিটমেন্ট থাকে। এটা হচ্ছে রাইস পাউডার ওআরএস, আরেকটা হচ্ছে গ্লাইসিন ওআরএস। একটা রাইস বেসড পাওয়া যায়, একটা হচ্ছে গ্লাইসিন বেসডও পাওয়া যায়। এখন কম্পোজিশন এন্ড ফর্মুলেশনটা কি, এটাতে সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড থাকে 3.5 গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে, এনহাইড্রাস গ্লুকোজ থাকে। সোডিয়াম ক্লোরাইড থাকে 3.5 গ্রাম, ট্রাইসোডিয়াম সাইট্রেট থাকে 2.9 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড থেকে 1.5 গ্রাম, এনহাইড্রাস গ্লুকোজ থাকে 20 গ্রাম। বর্তমানে কিন্তু রাইস বেস ওআরএস সব বেশি হচ্ছে গিয়ে প্রচলিত, এখানে হচ্ছে দুটোই সাপ্লিমেন্ট করে। এখন ওআরএস তোমাদেরকে ভাইভাতে ওআরএস সম্পর্কে রিটেনে কোশ্চেন আসে না, ওআরএস সম্পর্কে তোমাদের ভাইভাতে বেসিক জানার জন্য ওআরএস কিভাবে তৈরি করতে হয়, ওআরএস এর প্রথমেই জিজ্ঞাসা করে ওআরএস মানে কি। ওআরএস তোমরা সবাই বলো যে ওরাল রিহাইড্রেশন স্যালাইন, আসলে ওরাল রিহাইড্রেশন স্যালাইনটা প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট। আমরা যখন এটাকে প্রিপেয়ার করব তখন বলা হবে ওরাল রিহাইড্রেশন স্যালাইন। হ্যাঁ, এই ওরাল রিহাইড্রেশন স্যালাইনটাকে আমরা 500 ml পানির মধ্যে তৈরি করি। এই 500 ml পানিটাকে অনেক সময় বলা হয় যে 500, আমি যদি 250 ml পানিতে তৈরি করি তাহলে কি আমি হাফ প্যাকেট দিব? সাদা কিন্তু তোমাদেরকে একটু ইয়া করার জন্য এই কথাটা বলে। তো আসলে এই কম্পোজিশনটা তৈরি করাই হয়েছে 500 ml ইয়ার জন্য। আমরা যদি 250 ml এর মধ্যে দিই, 250 ml এর মধ্যে অর্ধেকটা দিই, তাহলে কিন্তু কম্পোজিশনের হেরফেরের কারণে স্যালাইনের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বানাবো, স্যারকে বলতে হবে স্যার এই কম্পোজিশনটা তৈরি করা হয়েছে 500 ml প্যাকেটের 500 ml এর জন্য, আমরা করলে এর গুণগত মান নষ্ট হবে। তারপরে আমরা এখানে জিজ্ঞাসা করা হয় একটা ওআরএস তৈরি করার পরে কতক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকে। হ্যাঁ, 12 আওয়ার পর্যন্ত এটা আমাদের কন্টেন্টটা ভালো থাকে। তারপরে 12 আওয়ারের পরে আমরা এটা নিতে পারি না। কেন নিতে পারি না? এখানে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হয়ে যায়, গ্লুকোজ ফার্মেন্টেশন হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইয়া হয়ে যায়, প্রেজেন্স, তখন ব্যাকটেরিয়াল প্রেজেন্স হয়, মানে ব্যাকটেরিয়ার উপস্থিতি হয়। সেই কারণে আমরা এই ওআরএসটাকে 12 ঘন্টার পরে এখানে আমরা নিতে পারি না। আর এখানে সোডিয়াম এন্ড গ্লুকোজ কেন ইউজ করা হয়? সোডিয়ামটা কি করে? সোডিয়ামের কাজ কি? ওয়াটার রিটেনশন করা। আর গ্লুকোজ কি করে? গ্লুকোজ হচ্ছে সোডিয়াম, গ্লুকোজ দিলে সোডিয়াম এন্ড গ্লুকোজের যে ইয়াটা হয়, তোমার প্রসেসটা, অ্যাক্টিভ প্রসেস, সেটা তোমাদের সোডিয়ামের কারণে গ্লুকোজের অ্যাক্টিভ প্রসেসে বেশি ভালো হয়। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ওআরএস থেকে এগুলো ধরা হয়। তাহলে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ যদি বলে তাহলে কিন্তু তোমরা অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ করলে কিন্তু আমরা ওআরএসটাকে ইনক্লুড করতে পারবো না, যেহেতু এটা ড্রাগ। হ্যাঁ, এটাকে স্যালাইন, এটা হচ্ছে কি, এটা একটা রিপ্লেসমেন্ট থেরাপি। অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ যদি আসি তাহলে আমরা কি করবো? অ্যান্টি ডায়রিয়াল ড্রাগটা কাকে বলে? দিস এজেন্ট মে বি ইউজ সেফলি ইন পেশেন্ট উইথ মাইল্ড টু মডারেট অ্যাকুট ডায়রিয়া, however this agent should not be used in patient with bloody diarrhea। তাহলে অ্যান্টি ডায়রিয়াল ড্রাগগুলো আমরা কি করব? মাইল্ড টু মডারেট অ্যাকুট ডায়রিয়া ইউজ করতে পারবো, কিন্তু যেখানে ব্লাডি ডায়রিয়া হয়, ব্লাডি ডায়রিয়া কোথায় হয় আমরা জানি, এটার নাম হচ্ছে সিজোলোসিস ব্লাডি ডায়রিয়া হয়। আরেকটা আছে তোমার ব্লাডি ডায়রিয়া ছাড়াও আরেকটা আছে মিকোজাল ডায়রিয়া, সেটা হচ্ছে গিয়ে আমরা সেটা হচ্ছে গিয়ে অ্যামিবিয়াসিস, যেটা অ্যামিবিয়াসিস কিন্তু ডিসেন্ট্রি, ওটাকে বলে ডিসেন্ট্রি। তো অ্যামিবিয়াসিসে হয়, সেখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়াল এজেন্ট ইউজ করে থাকি, নট অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট। ঠিক আছে, অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট তাহলে আমরা কোথায় ইউজ করব? অ্যান্টি ডায়রিয়াল এজেন্ট, দিস এজেন্ট মে বি ইউজ সেফলি ইন পেশেন্ট উইথ moderate, mild to moderate acute diarrhea. This agent should not be used in patient with bloody diarrhea. অ্যান্টিডায়রিয়াল এজেন্ট কি কি আছে? অ্যান্টিডায়রিয়াল এজেন্ট আছে আমাদের হচ্ছে অপোয়েট অ্যাগোনিস্ট। অপোয়েট অ্যাগোনিস্ট কি কি? অপোয়েট অ্যাগোনিস্ট হচ্ছে গিয়ে লোপেরামাইড অ্যান্ড ডাইফেন অক্সিলেট, লোপেরামাইড অ্যান্ড ডাইফেন অক্সিলেট, লোপেরামাইড অ্যান্ড ডাইফেন অক্সিলেট। আর 2 নম্বর হচ্ছে কলোয়েডাল বিসমাথ কম্পাউন্ড, কলোয়েডাল বিসমাথ কম্পাউন্ড। 3 নাম্বার হচ্ছে বাইল সল্ট বাইন্ডিং রেজিন,
বাইল সল্ট যে বাইন্ডিং রেজিনের মধ্যে হচ্ছে কোলিস্টাইরামেন এন্ড কোলেস্টিপল আর 4 নাম্বার হচ্ছে অক্ট্রিওটাইড সোমাটোস্ট্যাটিন যেটাকে বলা হয় সোমাটোস্ট্যাটিন। তাহলে কি কি আমরা বললাম অ্যান্টিডাইরিয়াল এজেন্ট 4 ধরনের মোটামুটি আমরা ইউজ করে থাকি। সবথেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে অপোয়েট অ্যাগনিস্ট। তোমরা যখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ করবা সেখানে অপোয়েট অ্যাগনিস্ট আছে সেটা দেখবা। এই অপোয়েট অ্যাগনিস্টের মধ্যে আছে লপ্রামাইড এন্ড ডাইফেনক্সিলেট, 2 নম্বর হচ্ছে কলোয়েডাল বিসমাথ কম্পাউন্ড, 3 নম্বর হচ্ছে বাইল সল্ট বাইন্ডিং রেজিন যেটা হচ্ছে কোলিস্টাইরামেন এন্ড কোলেস্টিপল, আর 4 নম্বর হচ্ছে অক্ট্রিওটাইড। তাহলে এগুলো হচ্ছে কি অ্যান্টিডাইরিয়াল এজেন্ট। এগুলো কিভাবে কাজ করে এগুলো তোমাদেরকে লাগবে না, যখন অপোয়েট অ্যাগনিস্ট এখন পড়লে তোমরা বুঝবা না, যখন অ্যাগনিস্ট করতে পড়বা তখন ওইটা বুঝতে পারবা। তাহলে আমাদের অ্যান্টিডাইরিয়াল এজেন্ট আমরা পড়লাম। অ্যান্টিডাইরিয়াল এজেন্ট যদি বলা হয় তাহলে আমরা কি ওখানে ওআরএস বলবো? ওআরএস বলা যাবে না। অ্যান্টিডাইরিয়াল এজেন্ট বলতে গেলে আমাদেরকে এই ড্রাগগুলো বলতে হবে। আর যদি বলে ডায়রিয়াল ট্রিটমেন্টে আমরা কি কি ইউজ করে থাকি তাহলে প্রথমে বলতে হবে একটা হচ্ছে ফ্লুইড রিপ্লেসমেন্টের জন্য আমরা হচ্ছে গিয়ে ওরাল রিহাইড্রেশন সল্ট ইউজ করে থাকি। সেটা আমরা ওরাল রিহাইড্রেশন সল্ট পাওয়া যায়, আবার রাইস বেস ওরাল রিহাইড্রেশন সল্ট পাওয়া যায়, গ্লাইসিন বেস ওরাল রিহাইড্রেশন সল্ট পাওয়া যায়। এই ওআরএস এর কম্পোজিশনটা তোমাদেরকে অনেক সময় ধরে, তো ওআরএস এটার তোমাদের অ্যাব্রিভিয়েশনটা ধরে এবং কিভাবে তৈরি করা হয়, কত গুণ থাকে, কিভাবে কাজ করে এগুলো তোমাদেরকে ধরে। আর অ্যান্টিডাইরিয়াল এজেন্ট হচ্ছে গিয়ে 2 ধরনের 4 ধরনের আমি যে বললাম অপোয়েট অ্যাগনিস্ট, তারপর হচ্ছে গিয়ে কলোয়েডাল বিসমাথ কম্পাউন্ড, বাইল সল্ট বাইন্ডিং রেজিন এন্ড অক্ট্রিওটাইড, এগুলো হচ্ছে অ্যান্টিডাইরিয়াল এজেন্ট। ঠিক আছে, এটা এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে 3টা কন্টেন্ট আছে, ল্যাক্সেটিভ আছে, অ্যান্টিডাইরিয়াল এন্ড অ্যান্টি এমেটিক। তোমাদের এগুলো শুধু নামগুলো জানলেই হয়, এই টপিকসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও একটু স্যার বললো যে একটু পড়াই দেন। অ্যান্টি এমেটিক এজেন্ট এখন আমাদেরকে জানতে হবে। অ্যান্টি এমেটিক এজেন্ট, অ্যান্টি এমেটিক মানে কি? এমেসিস মানে কি? ভমিটিং। হ্যাঁ, এমেসিস মানে হচ্ছে ভমিটিং। তাহলে অ্যান্টি এমেটিক এজেন্ট কি? ভমিটিং কে যে প্রিভেন্ট করে সেটা হচ্ছে কি অ্যান্টি এমেটিক এজেন্ট। এখানে আমাদের প্রথমে যে এমএসিস এর জন্য জানতে হবে যে আমাদের ভমিটিং সেন্টার কিভাবে কাজ করে। ভমিটিং সেন্টারে আমাদের 4টা ইম্পর্টেন্ট সোর্স অফ অ্যাফারেন্ট ইনপুট আছে, যেটাতে ভমিটিং সেন্টারে অ্যাফারেন্ট ইনপুট পাঠায়। এই 4টা ইম্পর্টেন্ট সোর্সকে অবশ্যই তোমাদের একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার জোন। তোমরা এটা বোধহয় জানো যে কেমোরিসেপ্টর ট্রিগার জোন, এই নামটা শুনছো। এই কেমোরিসেপ্টর ট্রিগার জোন অর এটা আরেকটা নাম হচ্ছে এরিয়া প্রোস্টিমা। chemoreceptor trigger zone or area prostrema, এটা is located in the, এটা কোথায় লোকেটেড? এটা caudal end of the fourth ventricle, এটা caudal end of the fourth ventricle এটা লোকেশনটা হচ্ছে caudal end of the fourth ventricle. This zone is rich in dopamine 2 receptor and opioid receptor and 5-hydroxytryptamine receptor, tryptophan receptor, 5-hydroxytryptophan receptor বা 5-HT3 receptor। হ্যাঁ, তাহলে কি আমরা একটা এমএসএস এর জন্য আমরা বললাম যে এখানে ভমিটিং সেন্টারে 4টা ইম্পর্টেন্ট সোর্স থেকে অ্যাফারেন্ট ইনপুট আসে। এই ইনপুটগুলো 1 নম্বর হচ্ছে কেমোরিসেপ্টর ট্রিগার, এটা আরেকটা নাম হচ্ছে এরিয়া প্রোস্টিমা, এটা লোকেশনটা caudal end of the fourth ventricle. এই দিস জোন ইজ রিচ ইন ডোপামিন 2 রিসেপ্টর, ডোপামিন D2 রিসেপ্টর অথবা an opioid receptor and 5-hydroxytryptophan 3 রিসেপ্টর। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম ইজ ইম্পর্টেন্ট ফর মোশন সিকনেস। Vestibular system is important for motion sickness via cranial nerve 8 এর মাধ্যমে। It is rich in muscarinic 1 and histamine 1 receptor. এটা কি? muscarinic 1 এবং histamine 1 receptor এখানে রিচ থাকে। এই রিসেপ্টর গুলো বলার কারণ হচ্ছে এই রিসেপ্টরের মাধ্যমে কিন্তু তোমার ড্রাগগুলো কাজ করবে। তাহলে দা ভেস্টিবুলার সিস্টেমটা কোথায় করে? এটা মোশন সিকনেসের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 8 এর মাধ্যমে তোমার অ্যাফারেন্ট ইনপুট কালেক্ট করে। ইট ইজ রিচ ইন মাসকেনিক 1 এন্ড হিস্টামিন 1 রিসেপ্টর। 3 নম্বর হচ্ছে ভ্যাগাল এন্ড স্পাইনাল অ্যাফারেন্ট নার্ভ ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট।
রিচ ইন 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান রিসেপ্টর 3 রিসেপ্টর। তাহলে আমরা আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে ভ্যাগাল এন্ড স্পাইনাল অ্যাফারেন্ট নার্ভ, এটা কি রিসেপ্টর রিচ করে 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 রিসেপ্টর। 4 নাম্বার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা হচ্ছে প্লেস এ রোল ইন ভমিটিং ডিউ টু সাইকিয়াট্রিক, অনেক সময় সাইকিয়াট্রিক ডিসঅর্ডার এর মধ্যে ভমিটিং হয়, এটা হচ্ছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ইয়ে করে। তাহলে আমি প্রথমে বললাম একটা হচ্ছে কি কেমো রিসেপ্টর ট্রিগারজন অথবা এরিয়া প্রোস্টাম, এটা সবথেকে ইম্পর্টেন্ট, যেটা লোকেটেড ইন দ্য কর্ডাল ইন্টার দ্য ফোর্থ ভেন্ট্রিকল, এটা রিচিং হচ্ছে ডোপামিন 2 রিসেপ্টর, অপোয়েট রিসেপ্টর এন্ড 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 রিসেপ্টর। আর 2 নাম্বার আমরা বললাম যে ভেস্টিবুলার সিস্টেম, ভেস্টিবুলার সিস্টেম, হ্যাঁ এখানে এটা মোশন সিকনেসের জন্য মেইনলি দায়ী। এখানে হচ্ছে কি অ্যাফারেন্ট ইনপুটটা আসে কেনিয়ান নার্ভ 8 এর মাধ্যমে। এখানে কি কি রিসেপ্টর রিচ, এখানে মাস্কেনিক 1 এবং হিস্টামিন 1 রিসেপ্টর রিচ থাকে। 3 নাম্বার বললাম ভ্যাগাল এন্ড স্পাইনাল অ্যাফারেন্ট নার্ভ ফ্রম গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটা রিচ থাকে 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 রিসেপ্টর। আর 4 নাম্বার হচ্ছে সেন্ট্রাল ম্যাম এই এটা হচ্ছে কি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যাদের থাকে সেই ক্ষেত্রে। এখন আমাদের অ্যান্টিমিটিক এজেন্ট গুলো কি কি আছে, এই আমরা যে রিসেপ্টর গুলো বললাম এই রিসেপ্টরের ভিত্তিতেই আমরা কিন্তু অ্যান্টিমিটিক এজেন্ট গুলোকে মেইনলি মোটামুটি ভাবে দেখবো যে ক্লাসিফাইড করা হয়েছে। অ্যান্টিমিটিক এজেন্ট গুলো তোমরা নাম জানলে হবে এবং কোথায় ইউজ করা হয়। তাহলে আমরা অ্যান্টিমিটিক এজেন্ট সাধারণত প্রথমেই যেটা বলি 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 অ্যান্টাগনিস্ট, 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 অ্যান্টাগনিস্ট। এর মধ্যে 1 নাম্বার ক্লাসিফিকেশন, এর মধ্যে কি কি আছে, অন্ডাসেট্রন, গ্রানিসেট্রন, ডলাসেট্রন, প্যালোনোসেট্রন। তাহলে অন্ডাসেট্রন, গ্রানিসেট্রন, ডলাসেট্রন এন্ড প্যালোনোসেট্রন। তোমরা যখন এখন প্রথম ফার্মাকোলজি পড়তেছো, ফার্মাকোলজি দেখবা যে ড্রাগের নামগুলো একটু উচ্চারণ করতে এবং হচ্ছে গিয়ে তোমার রিক্যাপিচুলেশন করতে তোমাদের একটু মানে খুব কঠিন লাগবে, পরে যখন তোমরা পড়ে ফেলবে তখন দেখবা মুখস্থ হয়ে গেছে, এমনি অটোমেটিকলি চলে আসবে। তাহলে 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 অ্যান্টাগনিস্ট, এর মধ্যে কি কি আছে, অন্ডাসেট্রন, তারপর হচ্ছে গ্রানিসেট্রন, তারপর হচ্ছে ডলাসেট্রন এন্ড প্যালোনোসেট্রন। এই 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 অ্যান্টাগনিস্ট আমরা সাধারণত কোথায় কোথায় ইউজ করে থাকি। 1 নাম্বার এখানে প্রথমেই এটা যে আমরা ইউজ করি কেমোথেরাপি ইনডিউসড নশিয়া এন্ড ভমিটিং। কেমোথেরাপিতে যা ক্যান্সার পেশেন্টদেরকে আমরা সাধারণত কেমোথেরাপি দিই, এই কেমোথেরাপি দিলে তোমরা জানো যে এখানে অনেক ধরনের সাইড ইফেক্ট হয়, তার মধ্যে একটা হচ্ছে সাইড ইফেক্ট হচ্ছে ভমিটিং। যখনই কেমোথেরাপি শুরু করা হয় তখন খুব ভমিটিং শুরু হয়ে যায়। এই ভমিটিং হওয়ার আগেই যাতে না হয় তাহলে আমরা কি করি 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 অ্যান্টাগনিস্ট আমরা দিয়ে দিই। এই জন্য আমাদের এই কেমোথেরাপি ইনডিউসড নশিয়া এন্ড ভমিটিং, একটা যদি তোমাদেরকে ইন্ডিকেশন বলতে বলে তাহলে তোমরা অন্ডাসেট্রন বা ডলাসেট্রন, প্যালোনোসেট্রনের, তাহলে একটা ইন্ডিকেশন যদি তোমরা বলতে পারো একটাতেই হচ্ছে 95% কভার করবে, সেটা হচ্ছে কেমোথেরাপি ইনডিউসড নশিয়া এন্ড ভমিটিং। আর 2 নাম্বার হচ্ছে পোস্ট অপারেটিভ এন্ড পোস্ট রেডিয়েশন নশিয়া এন্ড ভমিটিং, আমরা সাধারণত এটা ইউজ করে থাকি। অ্যাডভার্স ইফেক্ট কি, অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ওয়েল টলারেটেড, সাধারণত এটাতে কোনো অ্যাডভার্স ইফেক্ট হয় না, তবে কমনলি হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে, কনস্টিপেশন হতে পারে। হেডেক, ডিজিনেস, কনস্টিপেশন। এখন হচ্ছে 2 নাম্বার আমরা কি একটা বললাম 5-হাইড্রোক্সি ট্রিপটোফ্যান 3 অ্যান্টাগনিস্ট, 2 নাম্বার হচ্ছে ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা এর আরেকটা নাম হচ্ছে ফেনোথায়াজিন এন্ড বিউটারোফেনন ডেরিভেটিভস। ফেনোথায়াজিন এন্ড বিউটারোফেনন ডেরিভেটিভস তোমরা যখন স্যার যখন তোমাদেরকে ইয়া পড়াবে তখন তোমরা এগুলো পারবা, মাস্কেনিক রিসেপ্টর এগুলোতে, তারপর অ্যান্টিসাইকেট্রিক ড্রাগ এগুলোতে এই গ্রুপটা আছে। ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এর মধ্যে আমরা পাই কি কি ড্রাগ ইউজ করে থাকি, ডমপেরিডন, তোমরা অনেকেই ডমপেরিডন খাইতে পারো, অনেকের ডমপেরিডন খুব ইউজ করা হয়। তারপরে ড্রোপেরিডন, হ্যালোপেরিডল, তারপর হচ্ছে প্রোক্লোরপেরাজিন এন্ড প্রোমেথাজিন, প্রোক্লোরপেরাজিন এন্ড প্রোমেথাজিন। তাহলে কি ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে 1 নম্বর হচ্ছে ডমপেরিডন, তারপরে ড্রোপেরিডল, হ্যালোপেরিডল, প্রোক্লোরপেরাজিন এন্ড প্রোমেথাজিন, প্রোক্লোরপেরাজিন এন্ড প্রোমেথাজিন। এটা ম্যাম একটা কোশ্চেন ছিল, বলো। ম্যাম এই রিসেপ্টরের মানে কাজ কি, এগুলো তো বুঝতেছি না, শুধু কি নামগুলোই জেনে রাখবো?
হ্যাঁ হ্যাঁ নামগুলো তো এটা ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে কি ডোপামিন রিসেপ্টরকে তোমার ব্লক করে দিবে ওই যে আমরা বললাম না যে রিসেপ্টর গুলো ডোপামিন রিসেপ্টর রিচ হ্যাঁ হ্যাঁ বললাম না ডোপামিন রিসেপ্টর রিচ তারপর মাস্কারিনিক রিসেপ্টর রিচ তাহলে মাস্কারিনিক যে তোমার অ্যাপারেন্ট নার্ভ এই রিসেপ্টরটাকে স্টিমুলেট করে ফেলে তখনই তো তোমার ভমিটিং হয় এই রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে কি তোমরা যে অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট পড়ছো হ্যালো অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট তাহলে বুঝতে পারবে রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে রিসেপ্টর গুলো যায় এই ড্রাগ গুলো কি করে ওই ডোপামিন স্পেসিফিক রিসেপ্টরের উপর কাজ করে রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট মানে রিসেপ্টরটাকে অ্যাক্টিভেট হতে দেয় না রিসেপ্টরের মাধ্যমে যে তোমার স্টিমুলেশন বা হচ্ছে কি ইনহিবিশন যায় সেটা হচ্ছে কি বন্ধ করে দেয় তাহলে এইভাবে ওরা এই ড্রাগ গুলো কাজ করে যে অ্যান্টাগনিস্ট অ্যাগনিস্ট এগুলো বুঝতে হবে আবার অ্যান্টাগনিস্টের মধ্যে মিক্সড অ্যান্টাগনিস্ট হ্যাঁ ওগুলো আছে তারপরে মিক্সড পার্শিয়াল অ্যান্টাগনিস্ট এগুলো পড়তে হবে না পড়লে বুঝতে পারবে না সেই জন্য মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগ মেকানিজম অফ অ্যাকশন অফ ড্রাগটা খুব ইম্পর্টেন্ট এখানে আমাদের রিসেপ্টর মেকানিজম আছে আর নন রিসেপ্টর মেকানিজম রিসেপ্টর মেকানিজম কিভাবে কাজ করে নন রিসেপ্টর মেকানিজম কিভাবে কাজ করে এগুলো না জানলে কিন্তু বুঝতে পারবে না যে ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এই রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মানে কি এই ড্রাগগুলো ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে যে রিসেপ্টরের অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিটাকে হতে দেয় না তাহলে ওখানে কি হবে যে ভমিটিং এর সময় কি হয় ওই রিসেপ্টর গুলো স্টিমুলেটেড হয়ে যায় স্টিমুলেটেড হলে তখন তার অ্যাক্টিভিটির জন্য ভমিটিং হয় আর এই ড্রাগগুলোর অ্যান্টাগনিস্ট মানে কি ওই রিসেপ্টরের উপর বাইন্ড করে ওই রিসেপ্টরটাকে করতে অ্যাক্টিভিটি হতে অ্যাক্টিভ করতে করে না এভাবে কাজ করে এখন ডোপামিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এর মধ্যে হচ্ছে ফেনোথায়াজিন এন্ড বিট্রোফেনন ডেরিভেটিভস আমরা বললাম ডমপেরিডন তারপর হচ্ছে ড্রোপেরিডল হ্যালোপেরিডল তারপর হচ্ছে প্রোক্লোরপ্যারাজিন এন্ড প্রোমেথাজিন এটা আমরা মেইনলি কোথায় ইউজ করে থাকি পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং আর সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোশন সিকনেস আমরা প্রোক্লোরপ্যারাজিন এন্ড প্রোমেথাজিন এটা ইউজ করে থাকি তোমাদেরকে এখন কোশ্চেন করে স্যাররা যারা এক্সামিনার থাকে সেখানে তোমরা হয়তোবা তুমি ঢাকায় যাবা হ্যাঁ তোমার গাড়িতে উঠলে কি হয় তোমার মাথা ঘুরতে থাকে বমি বমি অনেকের হয় না গাড়িতে বাসে উঠলে মাথা ঘুরতে থাকে গুলাতে থাকে মনে হয় এক্ষুনি বমি করে ফেলবো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মোশন সিকনেস মানে নড়ান মুভমেন্টের জন্য একটা সেটা এটা মোশন সিকনেস এই মোশন সিকনেসে আমরা কোন ধরনের অ্যান্টিমিটিক ড্রাগ ইউজ করে থাকি অনেকে বলে ফেলে তোমরা হঠাৎ করে বলে থাকো যে 5-হাইড্রোক্সিট্রিপটামিন 3 আসলে কি মোশন সিকনেসে এটা কাজ করে মোশন সিকনেসে না বা 5-হাইড্রোক্সিট্রিপটামিন 3 মানেই হচ্ছে এটা হচ্ছে কেমোথেরাপি ইনডিউসড নশিয়া ভমিটিং আর ডোপামিন ফেনোথায়াজিন এন্ড বিট্রোফেনন ডেরিভেটিভস এটা ডমপেরিডন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা হচ্ছে আমরা মোশন সিকনেসে ইউজ করে থাকি প্রোক্লোরপ্যারাজিন এন্ড প্রোমেথাজিন মেইনলি প্রোক্লোরপ্যারাজিন এন্ড প্রোমেথাজিন মোশন সিকনেসে এটা ইউজ করা হয় তাহলে আমরা তোমরা নাম হচ্ছে কি স্টেমিটিল নামে পাওয়া যায় হ্যাঁ ড্রাগটার নাম পাওয়া যায় স্টেমিটিল এই স্টেমিটিল হয় অনেকে গাড়িতে ওঠার আগে দেখবা যে স্টেমিটিল একটা খেয়ে নেয় বা ইয়ে করে এভাবে হচ্ছে গিয়ে মোশন সিকনেসটাকে প্রিভেন্ট করা যায় তাহলে গাড়িতে ওঠার আধা ঘন্টা আগে খেয়ে গাড়িতে উঠলে তখন এটাকে প্রিভেন্ট করতে পারবে মোশন সিকনেস তাহলে এইভাবে কোশ্চেন করে যে তোমরা গাড়িতে উঠে দেখলে যে তোমার বমি বমি লাগতেছে তাহলে তুমি কোন অ্যান্টিমিটিক ড্রাগ তুমি চুজ করবা তাহলে বোঝা গেছে যে মোশন সিকনেসে আমরা কি ইউজ করব মোশন সিকনেসে সাধারণত আমরা প্রোক্লোরপ্যারাজিন যেটা প্রোমেথাজিন এটা ইউজ করি তারপর 3 নম্বর গ্রুপ হচ্ছে নিউরোকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট নিউরোকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এগুলো হচ্ছে অ্যাপ্লিপিটেন্ট এন্ড ফোসাপ্রিটেন্ট অ্যাপ্লিপিটেন্ট এন্ড ফোসাপ্রিটেন্ট এগুলো আমাদের আমরা অ্যাভেলেবেল খুব পপুলার না আমরা এটা খালি নাম জানবো নিউরোকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাপ্লিপিটেন্ট এন্ড ফোসাপ্রিটেন্ট এগুলো কোথায় ইউজ করা হয় কেমোথেরাপি ইনডিউসড নশিয়া এন্ড ভমিটিং 4 নম্বর হচ্ছে হিস্টামিন 1 অ্যান্টিহিস্টামিন এন্ড হচ্ছে অ্যান্টিকুলিনার্জিক ড্রাগ এর মধ্যে হচ্ছে ডাইফেনহাইড্রামিন ম্যাকলিজিন এটাও আমরা ডাইফেনহাইড্রামিন এন্ড ম্যাকলিজিন এটা কোথায় ইউজ করি মোশন সিকনেস এন্ড পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং পোস্ট অপারেটিভ মোশন সিকনেস এন্ড হচ্ছে পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং এ তাহলে 4 নম্বর গ্রুপ বললাম অ্যান্টিহিস্টামিন এন্ড অ্যান্টিকুলিনার্জিক ড্রাগ
অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ডাইফেনহাইড্রামিন। তোমরা যখন কোলিনার্জিক সিস্টেম পড়বা তখন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আছে, সেখানে দেখবা যে ওখানে ম্যাকলিজিন আছে, ডাইফেনহাইড্রামিন আছে, এগুলো তোমাদের আসবে। এগুলো মুখস্থ, তখন ওগুলো পড়লেই এটা মুখস্থ হয়ে যাবে। শুধু গ্রুপটা জেনে রাখলেই হবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কি? ডাইফেনহাইড্রামিন আর ম্যাকলিজিন, এটা বললেই তখন হয়ে যাবে। তাহলে এগুলো কোথায় ইউজ করা হয়? সাধারণত মোশন সিকনেস এন্ড পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং। 5 নাম্বার গ্রুপ হচ্ছে ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস এর মধ্যে আছে ড্রোনাবিনল। ক্যানাবিনয়েডস এর মধ্যে হচ্ছে ড্রোনাবিনল। তারপর 6 নাম্বার গ্রুপ কি? কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড এর মধ্যে কি কি আছে? ডেক্সামেথাসোন এন্ড মিথাইল পেডনিসিলিন। আর 7 নাম্বার হচ্ছে কি? বেনজোডায়াজেপিন। বেনজোডায়াজেপিন কি কি আছে? লরাজিপাম এন্ড হচ্ছে ডায়াজিপাম। লরাজিপাম এন্ড ডায়াজিপাম। তাহলে আমরা অ্যান্টিমিটিক ড্রাগ মোটামুটি 7টা গ্রুপে ভাগ করছে মোটামুটি ভাবে। হ্যাঁ, 7টা গ্রুপে ভাগ করছে। প্রথমে আমরা বললাম 5 হাইড্রোক্সো টিপটাফেন ডেরিভেটিভস। এটা কি কি বললাম? অন্ডাসেট্রন, গ্রানিসেট্রন, ডলাসেট্রন, প্যালোনোসেট্রন। এটা সাধারণত কোথায় ইউজ করি আমরা? কেমোথেরাপি ইন্ডিউসড nausea and vomiting and post operative and post radiation nausea and vomiting ইউজ করি। 2 নাম্বার গ্রুপ আমরা বললাম কি বলে? বিট্রোফেনন এন্ড ফেনোথায়াজিন ডেরিভেটিভস বা ডোপামিন 2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা কি? এখানে আমরা বললাম ডমপেরিডন, ড্রোপেরিডল, হ্যালোপেরিডল, প্রোমেথাজিন এন্ড প্রোক্লোরপ্যারাজিন। এটা আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি? মোশন সিকনেস ইউজ করে থাকি। আর 3 নাম্বার গ্রুপ বললাম নিউরোকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। নিউরোকাইনিন রিসেপ্টর অ্যান্টাগনিস্টের মধ্যে হচ্ছে অ্যাপ্রিপিটেন্ট এন্ড ফোসাপ্রিপিটেন্ট। এটা আমরা সাধারণত ইউজ করে থাকি কেমোথেরাপি ইন্ডিউস নশিয়া এন্ড ভমিটিং। যদিও এটা আমাদের এখানে খুব বেশি না, তোমার ইউজড হয় না। 4 নম্বর গ্রুপ যেটা অ্যান্টিহিস্টামিন অ্যান্টিকোলিনার্জিক, এটা ইউজ করা হয়, যেমন ডাইফেনহাইড্রামিন, মেকলিজিন এন্ড হচ্ছে হাইসিন। আর এগুলো কোথায় ইউজ করা হয়? মোশন সিকনেস এন্ড পোস্ট অপারেটিভ নশিয়া এন্ড ভমিটিং। 5 নম্বর গ্রুপ বললাম ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডস হচ্ছে ড্রোনাবিনল এন্ড নেবিলন। আর 6 নম্বর গ্রুপ হচ্ছে কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড আমরা আসলে অ্যান্টিমিটিক হিসেবে ইউজ করি না, কিন্তু যখন দেখা যায় যে খুব বেশি সিভিয়ার ভমিটিং হচ্ছে তখন আমরা হচ্ছে কি অ্যান্টিমিটিক ড্রাগের সাথে আমরা কর্টিকোস্টেরয়েড দিয়ে দিই। যে স্টেরয়েড আসলে হচ্ছে যে কোনো কর্টিকোস্টেরয়েড হচ্ছে লাইফ সেভিং ড্রাগ। স্টেরয়েডকে বলা হয় হচ্ছে লাইফ সেভিং ড্রাগ। বর্তমানে যে করোনা ভাইরাস হচ্ছে, এই করোনা ভাইরাসেরও কিন্তু আমরা যেটা ড্রাগ ইউজ করতেছি সেটা হচ্ছে গিয়ে তোমার স্টেরয়েড ইউজ করতেছি। স্টেরয়েড আসার ফলে আমাদের এই করোনা ভাইরাসের যে মৃত্যুর যেটা সেটা একটু অনেকটাই কমে গেছে কর্টিকোস্টেরয়েড। সেই জন্য কর্টিকোস্টেরয়েডকে বলা হয় লাইফ সেভিং ড্রাগ। এই কর্টিকোস্টেরয়েডের মধ্যে আমরা কি ইউজ করে থাকি? ডেক্সামেথাসোন এন্ড মিথাইল পেডনিসিলিন। তোমরা কর্টিকোস্টেরয়েড যখন পড়বা দেখবে যে ওখানে অনেকগুলো গ্রুপ আছে, সেখানে একটা গ্রুপ হচ্ছে ডেক্সামেথাসোন আর মিথাইল পেডনিসিলিন। আর 7 নম্বর গ্রুপ হচ্ছে বেনজোডায়াজেপিন। বেনজোডায়াজেপিনের মধ্যে হচ্ছে লরাজিপাম এন্ড হচ্ছে ডায়াজিপাম। দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে অ্যান্টিমিটিক ড্রাগ। বেনজোডায়াজেপিন আমরা আসলে অ্যান্টিমিটিক ড্রাগ হিসেবে একেবারে ফার্স্ট চয়েসে রাখি না। বেনজো অনেক সময় কি হয় যে পেশেন্ট যদি কাম এন্ড কোয়াইট থাকে তাহলে কি হয়, তার ভমিটিংটা হচ্ছে গিয়ে কমে যায়। তাহলে আমরা বেনজোডায়াজেপিন কি মানে এটা হচ্ছে গিয়ে তোমার কাম এন্ড কোয়াইট যেটাকে বলে হচ্ছে, সেটা হচ্ছে কি সেডেটিভ। হ্যাঁ, বেনজোডায়াজেপিন এক ধরনের সেডেটিভ, যেটা কাম এন্ড কোয়াইট করে সেটা হচ্ছে সেডেটিভ এন্ড হিপনোটিক্স। বেনজোডায়াজেপিন এক ধরনের হিপনোটিক্স। তো এই সেডেটিভ এন্ড হিপনোটিক্স এটা কি করে পেশেন্টের জন্য, যখন পেশেন্ট একটু কাম এন্ড কোয়াইট থাকবে একটু, তখনই আমরা কি করি, এর ভমিটিংটা কমে যায় অনেক সময়, সেই জন্য আমরা বেনজোডায়াজেপিনটা ইউজ করতে পারি। তাহলে আমরা কি কি পড়লাম? ল্যাক্সেটিভ পড়লাম, তারপর অ্যান্টি ডায়রিয়াল ড্রাগ পড়লাম এন্ড অ্যান্টি ইমিটিক ড্রাগ পড়লাম। এগুলোই হচ্ছে তোমার এই এগুলো, এর থেকে আর বেশি কিছু এখান থেকে করে না, তোমাদেরকে এগুলো ধরবে। ল্যাক্সেটিভের সাধারণত 4টা ক্লাসিফিকেশন, এই ল্যাক্সেটিভের 4টা ক্লাসিফিকেশনটা জানতে হবে। আর অ্যান্টি ডায়রিয়াল ড্রাগের সব থেকে বেশি যেটা ধরে ডায়রিয়াল ফ্লুইড রিপ্লেসমেন্ট থেরাপিটাই ধরে, ও ওরাল রেডিয়েশন সল্ট, এটা সম্পর্কে তোমাদেরকে সবকিছু জানে। আর অ্যান্টিমিটিক ড্রাগ, এটাও তোমাদের অ্যান্টিমিটিক ড্রাগ হয়তো অনেক সময় রিটেনে কোশ্চেন আসে, ক্লাসিফিকেশন অফ অ্যান্টিমিটিক ড্রাগ, কিন্তু খুব একটা না। কিন্তু এখানে সব থেকে যেটা ধরে হচ্ছে গিয়ে আমরা কেমোথেরাপি ইন্ডিউসড নশিয়া এন্ড ভমিটিং এ কি ড্রাগ ইউজ করে থাকি, এন্ড হচ্ছে মোশন সিকনেসে কি কি ড্রাগ ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলো হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট 28
নাম্বার আইটেমস। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। জি এরপরে ম্যাম, আমি ধন্যবাদ ম্যাম। তোমাদেরকে ডায়াবেটিক্স পড়াবো বৃহস্পতিবারে। আচ্ছা, বৃহস্পতিবারে স্যার যদি বলে ডায়াবেটিক্স পড়াইতে, তাহলে ডায়াবেটিক্স পড়াবো, নাহলে ড্রাগ ইউজড ইন এনিমিয়া এটাও পড়াইতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম।